হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের এই অধ্যায়ের প্রতিটি ক্লাস করানো হয়েছে। ঠান্ডা যুদ্ধের পর্ব, তারপরে দ্বিমেরুতা ও দ্বিমেরুতার অবসান আর জোট নিরপেক্ষ আন্দোলন, এই তিনটি টপিক থেকেই কিন্তু আজকে এমসিকিউ কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, আর যারা যারা ক্লাসগুলি করনি তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নামে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসগুলি করো। তারপরে এই যে আমি বানিয়ে এনেছি আজকে এমসিকিউ সাজেশন তোমাদের জন্য, এই এমসিকিউগুলি আজকে যে দেবো সেগুলি তোমরা প্র্যাকটিস করো। তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে যে তোমাদের পরীক্ষায় 8 নম্বর আসবে, তোমরা জানো যে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু টোটাল 8 মার্কস থাকছে। ঠিক আছে, তাহলে এই 8 মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু সেই ক্লাসগুলি প্লাস এই এমসিকিউগুলি ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখো, যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? তাহলে উত্তর হবে বার্নার্ড বারুচ। মনে রাখবে, ঠান্ডা লড়াই শব্দটি অর্থাৎ কোল্ড ওয়ার যে শব্দটা সেটা প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। নেক্সট কোশ্চেন দেখো, যে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, তাই না? ঠান্ডা যুদ্ধের সময় দুটি শক্তি জোটের কেন্দ্র সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ, আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট আর কি। তাহলে এই দুটি জোটের মধ্যে যে রেষারেষি, মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা, সেটাই তো ঠান্ডা যুদ্ধ। তাহলে এই দুটি দেশের মধ্যেই কিন্তু আর কি ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত এই দুটি দেশ। নেক্সট কোশ্চেন দেখো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে? তাহলে মনে রাখবে 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর শেষ হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। আর সেই 1945 খ্রিস্টাব্দ থেকেই শুরু হয়ে যায় ঠান্ডা যুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখো, যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? তাহলে এই ঠান্ডা যুদ্ধের সূচনা হয় মনে রাখবে 1945 খ্রিস্টাব্দে। যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে, আর সেই 1945 সাল থেকে কিন্তু ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? তাহলে উত্তর হচ্ছে ফ্রিডম্যান। ফ্রিডম্যান বলেছেন ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল। ঠিক আছে, এগুলি কিন্তু কোন ব্যক্তি ঠান্ডা যুদ্ধকে কি বলে অভিহিত করেছেন এটার কিন্তু আমরা একটা চার্ট পড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে তোমরা জেনে থাকবে, তোমরা ক্লাসগুলি করো যারা করোনি এখনো। এই ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্ত ক্লাস করানো হয়েছে প্রথম অধ্যায় থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে বার্নেট। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? তাহলে উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে। প্রক্সি যুদ্ধ অর্থাৎ কলমের যুদ্ধ। এই প্রক্সি যুদ্ধ কথার অর্থ হচ্ছে দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, সেটাই প্রক্সি ওয়ার বা কলমের যুদ্ধ। তাহলে এটা ঠান্ডা যুদ্ধের পর্বে যে সোভিয়েত ইউনিয়ন আর যে আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল তার মধ্যে যে চলছিল এটাই হচ্ছে প্রক্সি ওয়ার, আর এটা ঠান্ডা লড়াইয়ে কিন্তু দেখা দিয়েছিল এই কৌশলটা, প্রক্সি যুদ্ধের কৌশলটা। নেক্সট কোশ্চেন দেখো, যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? তাহলে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় 1945 সালে, আর এটা শেষ হয় অর্থাৎ অবসান ঘটে 1991 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে, তখনই কিন্তু এই ঠান্ডা যুদ্ধেরও পতন ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1946 সালের 5ই মার্চ। ঠিক আছে, তাহলে উইনস্টন যে চার্চিল ছিলেন তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ফুলটন নামে একটা জায়গায়, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ফুলটন নামে একটা জায়গায় গিয়ে একটা বক্তৃতা দেন 1946 সালের 5ই মার্চ। ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রতিরোধমূলক নীতির প্রথম ও প্রধান তাত্ত্বিক প্রবক্তা ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে জন এফ কেন্নান। এই জন এফ কেন্নান কিন্তু প্রতিরোধমূলক নীতির প্রথম ও প্রধান তাত্ত্বিক প্রবক্তা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধের সূচনা এই সম্মেলনকেই কিন্তু ধরা হয়। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে অভিহিত করা হয়, তাহলে এটা পটসডাম সম্মেলনই হবে।
আর এই পটসদাম সম্মেলন 1945 সালে হয়, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে ট্রুম্যান নীতি ঘোষণা করা হয় কত সালে, তাহলে মনে রাখবে ডেটটা যে 1947 সালের 12ই মার্চ। এই সময় ট্রুম্যান যে ছিল, আমেরিকার প্রেসিডেন্টের নাম ছিল ট্রুম্যান, হ্যারি ট্রুম্যান। তাহলে তিনি যে নীতি ঘোষণা করেন সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য তার যে নীতি সেটি হচ্ছে ট্রুম্যান নীতি, পড়েছিলাম। তাহলে এটা কিন্তু 1947 সালের 12ই মার্চ তিনি ঘোষণা করেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। আর এই মার্শাল পরিকল্পনা কি, যে আমি বলেছিলাম ক্লাসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন কিন্তু একটা যুদ্ধ হলে সেখানে প্রত্যেকটা দেশ তার অনেক অস্ত্র, অনেক সৈন্য ক্ষতি হয়, অনেক অর্থের অপচয় হয় সেখানে। তাহলে তার জন্য কিন্তু ইউরোপের যে দেশগুলি আছে, সেই ইউরোপের দেশগুলির যে আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছিল, সেই আর্থিক উন্নতির জন্য, আর্থিক পুনরুজ্জীবনের জন্য আমেরিকা কি করে, যে আর্থিক দিক থেকে সহায়তা করে ইউরোপের দেশগুলিকে। তাহলে এই যে আমেরিকার আর্থিক দিক থেকে সহায়তা ইউরোপের দেশগুলিকে, এবং তার দ্বারা যাতে সেই দেশগুলি সোভিয়েত ইউনিয়নের প্রতি অতটা, সোভিয়েত ইউনিয়ন আর কি এখানের মধ্যে প্রভাব খাটাতে না পারে, তার জন্য এই আর কি মার্শাল পরিকল্পনা কার্যকর করে। তাহলে এটা 1948 সালে করে। নেক্সট কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী পুঁজিবাদী দেশগুলি কর্তৃক গঠিত ন্যাটো ছিল একটি, তাহলে উত্তর হচ্ছে সামরিক জোট। ন্যাটো যেটা হচ্ছে একটা সামরিক জোট, মনে রাখবে এটা আমেরিকার উদ্যোগে কিন্তু, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, ন্যাটোর ফুল ফর্মটা মনে রাখবে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, নর্থ আটলান্টিক, আটলান্টিক মহাসাগরের উত্তরে দেশগুলিকে নিয়ে গঠিত হয়েছিল এই একটা সামরিক জোট। নেক্সট কোশ্চেন দেখো যে ন্যাটো গঠিত হয় কত সালে, মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1949 সালের 4ই এপ্রিল। ঠিক আছে, 1949 সাল 4ই এপ্রিল, এই ডেটটা মনে রাখবে। এই সময়, এই সালে ন্যাটো গঠিত হয়, এই সামরিক জোটটি। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ন্যাটোর নবীনতম সদস্য দেশ হলো, তাহলে মনে রাখবে সুইডেন। সুইডেন হচ্ছে 32তম সদস্য রাষ্ট্র ন্যাটোতে। বর্তমানে কিন্তু এই ন্যাটো জোটটি আছে, হ্যাঁ। আর 2024-এই কিন্তু একটি দেশ এই ন্যাটো জোটে যোগদান করে, সেটা হচ্ছে সুইডেন। আর সব থেকে নবীনতম দেশ বলা হয় তাকে, মনে রাখবে। তাহলে 32তম যদি দেশ বলে, যে ন্যাটোর 32তম সদস্য দেশ বা ন্যাটোর কি নবীনতম সদস্য রাষ্ট্র কোনটা, তাহলে উত্তর হবে সুইডেন। সুইডেন কিন্তু যোগদান দেয় এই ন্যাটোতে। আর এই যে ইউক্রেন যে ছিল, ইউক্রেনও যোগদান দিতে চেয়েছিল, কিন্তু তখনই রাশিয়া কি করে আক্রমণ করে ইউক্রেনের ওপরে। তোমরা জানো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, কিসের জন্য, কারণ এই যে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চেয়েছিল, কিন্তু রাশিয়া সেটা চায়নি। নেক্সট কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে কমিন ফর্ম গঠিত হয়েছিল, তাহলে মনে রাখবে 1947 সালে কিন্তু এই কমিন ফর্ম গঠিত হয়েছিল। এগুলি সবগুলি কিন্তু আমি ক্লাসে করেছি। তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে কোমেকন গঠিত হয়েছিল, তাহলে মনে রাখবে 1949 সালে কোমেকন গঠিত হয়েছিল। ঠিক আছে, 1949 সালে কোমেকন গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল সংকটের ঘটনা ঘটে, তাহলে উত্তর হবে 1956 সালে। সুয়েজ খাল যে সংকটের ঘটনা ঘটে সেটা কোথায় ঘটে, তোমরা জানো যে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে যে খাল সংযুক্ত করে সেটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খালের দ্বারাই কিন্তু লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়া যায়। অর্থাৎ ভারত যদি কোনো কিছু কি ব্যবসা বাণিজ্য করে, অন্য ইউরোপের দেশে যদি কোনো কিছু দ্রব্যাদি পাঠাতে হয় জাহাজের সাহায্যে, তাহলে কিন্তু সেটা সুয়েজ খালের মাধ্যমেই যায়। তাহলে এটা নিয়ে 1956 সালে একটা সংকট দেখা দিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের ঘটনা ঘটে, তাহলে কিউবার যে ক্ষেপণাস্ত্র সংকটের ঘটনা ঠান্ডা যুদ্ধের পর্বে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা ঘটনা। ঠিক আছে, এখানের মধ্যে রাশিয়ার থেকে পারমাণবিক যে বোমা সেটা কিন্তু আনা হয় কিউবাতে। আর কিউবা হচ্ছে আমেরিকার একদম পাশে একটি দেশ। তাহলে আমেরিকা তখন কি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল যে পারমাণবিক বোমা যদি একবার আমেরিকাতে ফেলা হয় তাহলে কিন্তু আমেরিকা ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে পারমাণবিক যে বোমা, পারমাণবিক অস্ত্রের যে পারমাণবিক যে যুদ্ধ লেগে যেত, এই যে আতঙ্কটা তখন তৈরি হয়েছিল, তাহলে এই যে ঠান্ডা যুদ্ধের সময়, তাহলে এই ঘটনা ঘটে 1962 সালে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের ঘটনা ঘটে কত সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে 1962 সালে। তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে হাঙ্গেরির বিদ্রোহের ঘটনা ঘটে, তাহলে হাঙ্গেরির বিদ্রোহের ঘটনা ঘটে 1956 সালে, এই ডেটটাও মনে রাখবে।
তারপরে কোশ্চেন দেখো যে আঞ্জুস চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, মনে রাখবে 1951 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে কঙ্গো সমস্যার ঘটনা ঘটে, তাহলে এটার উত্তর হবে 1960 সালে। তারপরে কোশ্চেন দেখো যে সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। আর বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের এবার যে ক্লাস 12-এর সিলেবাস তোমাদের সেমিস্টার হিসেবে এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু ক্লাস 12-এ আগে যেই অধ্যায়গুলি ছিল তোমাদের এখনও কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে অধ্যায়ের, কিন্তু সম্পূর্ণ অধ্যায় পরিবর্তিত হয়নি। যেমন আগেও ক্লাস 12-এ এই প্রথম যে অধ্যায়টি আছে তোমাদের, যার নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক, সেটা কিন্তু আগেও ছিল, ঠিক আছে, পুরোনো সিলেবাসেও ছিল, এখন তোমাদেরও আছে। তো এই কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট, যে সল্ট 1 স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে, তাহলে উত্তর হচ্ছে 1972 সালে, মনে রাখবে। আর এই সল্ট 1 এর পুরো নাম কি, সল্ট স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক 1, মনে রাখবে, ফুল ফর্মটাও আছে, যে দিয়ে দিল যে SALT এর পুরো নাম কি, ঠিক আছে, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, এই নামটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক 2 অর্থাৎ সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল কত সালে, তাহলে উত্তর হচ্ছে 1979 সালে, এটা মনে রাখবে। তাহলে সল্ট 1 1972, সল্ট 2 1979, একটা 1972 একটা 1979। তারপরে কোশ্চেন দেখো যে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে পিটিবিটি স্বাক্ষরিত হয়, পিটিবিটি এটার ফুল ফর্ম কি, যে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, ঠিক আছে, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, এটা স্বাক্ষরিত হয় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে কত সালে, 1963 সালের 5ই আগস্ট, মনে রাখবে, 1963 5ই আগস্ট। তারপরে কোশ্চেন দেখো যে তারকা যুদ্ধ কর্মসূচি গ্রহণ করেন কে, তার উত্তর হচ্ছে রোনাল্ড রেগান, ঠিক আছে, রোনাল্ড রেগান কিন্তু এই তারকা যুদ্ধ কর্মসূচি গ্রহণ করেন। তারপরে কোশ্চেন দেখো যে এনপিটি স্বাক্ষরিত হয় কত সালে, তার উত্তর হচ্ছে 1968 সালে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি, এটা স্বাক্ষরিত হয় 1968 সালে। তারপরে কোশ্চেন দেখো যে দাদাত শব্দটি একটা কি শব্দ, তাহলে মনে রাখবে এটা একটা ফরাসি শব্দ। তাহলে এইভাবে কিন্তু ট্রিকি কোশ্চেন আসে, তোমরা শুধু পড়ে যাও যে দাদাত শব্দের অর্থটা কি, দাদাত শব্দের অর্থটা হচ্ছে যে পূর্ণ বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু দাদাত একটা কি শব্দ এটা কিন্তু তোমরা অনেকেই পড়ে যাও না। তাহলে এখানের মধ্যে অনেক অপশন দেওয়া থাকবে, ফরাসি, ল্যাটিন, গ্রিক শব্দ, তাহলে উত্তর হবে কি ফরাসি শব্দ। তারপরে কোশ্চেন দেখো যে গ্লাসনস্ট ও পেরেস্ট্রইকা নীতির প্রবর্তক হলেন কে, তাহলে উত্তর হচ্ছে মিখাইল গর্বাচেভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু আছেই, যে এই গ্লাসনস্ট ও পেরেস্ট্রইকা নীতির প্রবক্তা কে। আর এই গ্লাসনস্ট কি, পেরেস্ট্রইকা কি, এগুলি যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা ক্লাস করতে হবে, তোমরা ক্লাস করো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু ক্লাসে এগুলি সব পড়িয়েছি, তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি করে নাও, তাহলে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা এই কোশ্চেনগুলি বারবার রেডি করে রাখো এই কোশ্চেনগুলি। নেক্সট কোশ্চেন দেখো যে সোভিয়েত ইউনিয়ন ওয়ার্স চুক্তি জোট গঠন করে কত সালে, তাহলে মনে রাখবে যে 1955 সালের 14ই মে। তাহলে এই দুটি জোট, একটা হচ্ছে ন্যাটো জোট যেটা আমেরিকা গঠন করে 1949 সালে, আর এটা হচ্ছে ওয়ার্স চুক্তি জোট যেটা সোভিয়েত ইউনিয়ন গঠন করে কত সালে, 1955 সালে। দুটা ডেট মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাটো জোট এটাও ইম্পর্টেন্ট, আর এই যে ওয়ার্স চুক্তি জোট এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হয়ে গেল তোমাদের যে প্রথম টপিকটা ছিল কোল্ড ওয়ার এরা, ঠান্ডা যুদ্ধের পর্ব, এই যে টপিকটা এর থেকে যা যা এমসিকিউ হয় আমি করে দিয়েছি। এবার নেক্সট টপিক যেটা হচ্ছে দ্বিমেরুতা ও দ্বিমেরুতার অবসান, এই টপিক থেকে মাত্র 4টা কোশ্চেন আমি এনেছি, বেশি এখান থেকে কোশ্চেন আসে না, 4টা কোশ্চেন আমি রাখলাম। প্রথম কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুতার উদ্ভব হয়, তাহলে উত্তর হবে কি ঠান্ডা যুদ্ধের পর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে, কখন, তাহলে উত্তর হবে ঠান্ডা যুদ্ধের পর্বে। আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুতার উদ্ভব, অর্থাৎ আমি বলেছিলাম দ্বিমেরুতা কি, বিশ্বের মধ্যে যখন দুটি শক্তি জোটের কেন্দ্রের সৃষ্টি হয় সেটাই হচ্ছে দ্বিমেরুতা। তাহলে ঠান্ডা যুদ্ধের সময়ই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, পুঁজিবাদী দেশের জোট, আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট যে গঠিত হয়েছিল, একটা দুটা শক্তির জোটের কেন্দ্র গঠিত হয়েছিল, সেটাই হচ্ছে দ্বিমেরুতা। তাহলে সেটা ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু দেখা দিয়েছিল এই দ্বিমেরুতা। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি
দ্বিমেরুতার বৈশিষ্ট্য নয়? তাহলে মনে রাখবে, কোশ্চেনটা ভালো মতো দেখবে যে কোনটি দ্বিমেরুতার বৈশিষ্ট্য নয়। তাহলে উত্তর প্রথমটা হচ্ছে দেখো যে দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য, এটা কি বৈশিষ্ট্য নয়? না, এটা তো একটা বৈশিষ্ট্য। দ্বিমেরুতার সময় দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য দেখা দিয়েছিল, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা সোভিয়েত ইউনিয়নের। তো এটা ঠিক, এটা ভুল নয়, এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ব কলমের যুদ্ধের প্রবণতা। তাহলে ব কলমের যুদ্ধ মানে প্রক্সি ওয়ার। এই সময় তো ব কলমের যুদ্ধের প্রবণতাও দেখা দিয়েছিল, দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তাহলে এটাও তো ঠিক, তাহলে এটাও তো একটা বৈশিষ্ট্য, তাই না? তারপর একটা হচ্ছে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বা প্রবণতা। তাহলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি, হ্যাঁ সেই সময় বৈশ্বিক মানে বিশ্বের মধ্যে একটা সংঘাতের ঝুঁকি থাকে, যে কখন যুদ্ধ লেগে যায়, একটা ঝুঁকি বা প্রবণতা লেগেই ছিল। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন। হ্যাঁ, এইটা কিন্তু দ্বিমেরুতার একটা বৈশিষ্ট্য নয়। এখানে লেখা আছে বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন, অস্পষ্ট না, তখন কিন্তু স্পষ্ট বিভাজন দেখা দিয়েছিল কি বিশ্ব শক্তির। বিশ্বের মধ্যে দুটি মাত্র শক্তির কেন্দ্র ছিল, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট, একটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের জোট। তাহলে সেটা তো স্পষ্ট ছিল, কিন্তু এখানে লেখা আছে বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন, না সেটা স্পষ্ট ছিল। তাহলে উত্তর হবে বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন, এটা কিন্তু দ্বিমেরুতার একটা বৈশিষ্ট্য নয়। তারপরে কোশ্চেন দেখো যে দ্বিমেরুতার অবসানের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, তাহলে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, তার জন্যই কিন্তু দ্বিমেরুতার অবসান ঘটলো। কারণ দ্বিমেরুতার মধ্যে দুটি মাত্র শক্তি জোট ছিল, একটা জোটের পতন ঘটলো, তাই দ্বিমেরুতার পতন ঘটলো, অবসান হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো যে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো, তাহলে উত্তর হচ্ছে আমেরিকা। যখনই দ্বিমেরুতার অবসান ঘটলো, অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরুতার অবসান অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলো, তারপরে বিশ্বের মধ্যে শুধুমাত্র একটা শক্তি জোটের অবস্থান দেখা যায়, সেটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের জোট। তাহলে এখানের মধ্যে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো কি আমেরিকা, আমেরিকার দবদবা ছিল তখন। তাহলে এই চারটি কোশ্চেন আমি দ্বিমেরুতা থেকে রাখলাম। তারপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলন, এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? জোট নিরপেক্ষ আন্দোলন, এখান থেকে আমি কিছু কোশ্চেন রেখেছি। দেখো প্রথম কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কে? এর উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, যে ঠান্ডা যুদ্ধের সময় দুটি জোটের মধ্যে কোনো জোটেই অংশগ্রহণ না নিয়ে দূরে থেকেই দুটি জোটের সঙ্গেই সম্পর্ক যে ভালো রাখা, সেটাই হচ্ছে জোট নিরপেক্ষ, ঠিক আছে? কোনো জোটেই অংশগ্রহণ করেনি তৃতীয় বিশ্বের দেশগুলি। তাহলে এটা হচ্ছে, এটা কার মাথায় প্রথম এসেছিল? এর জনককে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মাথায় কিন্তু এটা এসেছিল, তার জন্যই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় তাকে। তারপরে কোশ্চেন দেখো যে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হচ্ছে 1955 সালে, ঠিক আছে, বা 1955 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? তাহলে উত্তর হচ্ছে ভারত চীনের মধ্যে, ঠিক আছে? পঞ্চশীল নীতি যেটা 1954 সালে স্বাক্ষরিত হয়, ডেটটাও মনে রাখবে যে 1954 সালে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। কোন কোন দেশের মধ্যে? ভারত আর চীনের মধ্যে। আর সেই পঞ্চশীল নীতির মধ্যে 5টা টোটাল নীতি আছে, সেটা কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি, তোমরা ক্লাসটা গিয়ে দেখতে পারো। তারপরে কোশ্চেন দেখো যে একটি পঞ্চশীল নীতি হলো, তাহলে উত্তর হচ্ছে অনাক্রমণ, ঠিক আছে? উত্তর হবে কি যে অনাক্রমণ হচ্ছে, অর্থাৎ আক্রমণ না করা, এটা একটা পঞ্চশীল নীতি। তাহলে এইভাবে কিন্তু তোমাদের দিয়ে দিবে অপশনে, তাহলে তোমাদের 5টা নীতি কিন্তু মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ, হস্তক্ষেপ না করা, আগ্রাসন, নাকি সামাজিক বিভেদ সৃষ্টি। জোট নিরপেক্ষ আন্দোলনের একটা অপরিহার্য নীতি হলো কি? তাহলে উত্তর হচ্ছে হস্তক্ষেপ না করা, তাই না? অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ না করা। তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তাহলে উত্তর হচ্ছে বেলগ্রেডে, ঠিক আছে? বেলগ্রেডে প্রথম যে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম শীর্ষ সম্মেলন জোট নিরপেক্ষ আন্দোলনের কোথায় হয়? বেলগ্রেডে। আর বেলগ্রেড হচ্ছে যুগোস্লাভিয়ার একটা, যুগোস্লাভিয়ার রাজধানীর নাম, কিন্তু যুগোস্লাভিয়া এখন বর্তমানে দেশটি নেই, ঠিক আছে? তখন ছিল 1961 সালে। তাহলে সেই 1961 সালে প্রথম শীর্ষ সম্মেলন হয় জোট নিরপেক্ষ আন্দোলনের, আর সেটা বেলগ্রেডে, মনে রাখবে। তারপরে একটা দেখো যে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের জানো যে অনেকভাবে তোমাদের এমসিকিউ দিতে পারে, স্তম্ভ মিলিয়ে, শূন্যস্থান পূরণ,
ঠিক আছে, তাহলে দেখো এখন স্তম্ভটা মিলাও, এক পাশে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার নাম, আর এক পাশে আছে দেশের নাম, যে কোন দেশের কোন লিডার। এটা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের লিডারের নাম আর কি, ঠিক আছে, কোন দেশের কোন লিডার ছিল। তাহলে প্রথমে দেখো টিটো, টিটো কোন দেশের লিডার ছিল? যুগোস্লাভিয়া, তাহলে টিটোর সঙ্গে হয়ে যাবে যুগোস্লাভিয়া। তারপরে হচ্ছে আবদেল নাসের, যে ছিল মিশরের লিডার। তারপরে নক্রুমা, তিনি ঘানার লিডার। তারপরে সুকর্ণ, তিনি ইন্দোনেশিয়ার লিডার। তাহলে উত্তর হয়ে যাবে এ নম্বর অপশন। ফার্স্ট হচ্ছে বি, সেকেন্ড হচ্ছে এ, থার্ড হচ্ছে ডি, আর ফোর্থ হচ্ছে সি। তাহলে মনে রাখবে। তাহলে এই ছিল আজকের প্রথম অধ্যায় থেকে সাজেশন, ঠিক আছে। তোমরা এই যে কোশ্চেনগুলি দিলাম এগুলি কিন্তু তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, বেছে বেছে আমি দিয়েছি। আর তোমরা যদি আরও বইয়ের থেকে তোমরা করতে পারো আরও ভালো কথা, কিন্তু এগুলি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আর আমি ক্লাসে তো আরও পড়িয়েছি, তাহলে ক্লাসের বাইরে আর এই কোশ্চেনের বাইরে আশা করি তোমাদের পরীক্ষায় আসবে না। আর আটই তোমরা স্কোর করতে পারবে যারা যারা ক্লাসগুলি সম্পূর্ণ দেখেছো আর এই কোশ্চেনগুলি সলভ করে রেখেছো। তোমরা আমি 99% বলতে পারছি যে তোমরা 8ই পাবে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে, 8 মার্কসের থেকে 8 মার্কসই পাবে। তাহলে এরপরে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে, ঠিক আছে, সেখানে সম্মিলিত যে জাতিপুঞ্জ আছে সেটা পড়ানো শুরু করব। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করতে পারো, ঠিক আছে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।